নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা শেয়ার্স নিয়ে আলোচনা করব না সরাসরি, কিন্তু এমন কিছু নিয়ে আলোচনা করব যেটা বিনিয়োগকারীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং যেখানে সেবি হয়তো বা পিউনিটিভ অ্যাকশনস নিতে পারে। আজকের আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডস নিয়ে এবং বিশেষ করে একটি এমন মিউচুয়াল ফান্ড হাউসকে নিয়ে যারা গত 4 বছর ধরে বিনিয়োগকারীদের জন্য বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই কোম্পানিটা সম্প্রতিকালে একটি কেলেঙ্কারিতে ফেঁসেছে বলা চলে। সেটা কি, সেটা নিয়েও আজকের আমাদের বিস্তারিত আলোচনা হবে। সেই যে মিউচুয়াল ফান্ডটার কথা আমরা বা মিউচুয়াল ফান্ড হাউস নিয়ে আমরা আজকে আলোচনা করব, তার নাম হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড। এরা কি করেছে, আগেই বলেছি যে বিপুল অর্থ সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের। এদের যা যা মিউচুয়াল ফান্ড স্কিমস রয়েছে, গত 1 বছরে কোনোটা 80%, কোনোটা 60%, কোনোটা 50% অবধি রিটার্ন দিয়েছে এবং গত 4 বছর ধরে এরা অন্যান্য সমস্ত মিউচুয়াল ফান্ড হাউসকে খুব কনভিনসিংলি বিট করে আসছে, খুব সহজেই হারিয়ে দিচ্ছে। এই কিন্তু কি এমন ঘটলো যার ফলে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড বিপদে পড়লো, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে। প্রথম কথা বলে নেওয়া যাক যে দেখুন, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড যে বিপুল অর্থ সৃষ্টি করে দিয়েছে তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই ঠিক কয়েক ঘন্টা আগে বা মোটামুটি ধরুন 24 ঘন্টা আগে সেবি যেটা করেছে, তারা রেড করেছে এই কোয়ান্টাম মিউচুয়াল ফান্ডের যাদের হেডকোয়ার্টার্স এবং হায়দ্রাবাদে কিছু জায়গায় সেবি রেড করেছে এবং সেবির বক্তব্য অনুযায়ী এই মিউচুয়াল ফান্ড হাউসের মধ্যে ফ্রন্ট রানিং অ্যাফেয়ার্স চলছিল। আমি ফ্রন্ট রানিং অ্যাফেয়ার্সটা অবশ্যই ক্লিয়ার করব। সোজা কথা, এই সেবির বক্তব্য অনুযায়ী কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে এমন কিছু ঘটছিল যেটা অবশ্যই ইনভেস্টার্সদের পরিপন্থী বা গোয়িং এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টার্স। সোজা কথা, সেবির বক্তব্য অনুযায়ী মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজার্স রয়েছেন কিছু কিছু স্কিমসে, বিশেষ করে স্মল ক্যাপ যেগুলো ফান্ডস রয়েছে কোয়ান্টামের, সেইগুলোর মধ্যে তাদের বক্তব্য অনুযায়ী অর্থাৎ সেবির বক্তব্য অনুযায়ী যে তাদের কিছু কিছু স্কিমসে ফ্রন্ট রানিং হয়েছে। এবার ফ্রন্ট রানিং অর্থটা বুঝিয়ে দিই। ধরুন কোনো মিউচুয়াল ফান্ড হাউস বেশ কিছু কোম্পানির শেয়ার কিনবে, পরিমাণে বহু কোটি টাকার শেয়ার কিনবে, সেটা তারা সাধারণত করে থাকে একটি ব্রোকিং হাউসের মাধ্যমে বা একটি ডিলারের মাধ্যমে। এইবার ডিলার যদি জানতে পেরে যান বা সেই ব্রোকিং হাউস যদি জানতে পেরে যায় যে একটি মিউচুয়াল ফান্ড প্ল্যান করছে এত কোটি টাকার শেয়ার কেনা বা এত কোটি টাকার শেয়ার বিক্রি করা, এবং তারা যদি এই ব্যাপারটা আগে থেকে জেনে যান, এই ইনফরমেশনটা যদি লিক হয়ে যায়, তাহলে কিন্তু তারা আগে থেকেই নিজস্ব অ্যাকাউন্টগুলোতে বা অ্যাসোসিয়েটসদের অ্যাকাউন্টে তারা আগে থেকেই সেই শেয়ার হয় কিনে রাখবেন বা সেই অ্যাকাউন্ট থেকে তারা সেই অ্যাকাউন্টে তারা শেয়ার্স বিক্রি করে দেবেন। এটা অবশ্যই একটা ভীষণ আনএথিক্যাল আসপেক্ট, বিশেষ করে আমরা যদি এথিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি, এবং অভিযোগটা এটাই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের এগেনস্টে, যেখানে হয়তো বা তাদের ফান্ড ম্যানেজাররা ইনভলভ রয়েছেন, হয়তো বা কিছু ডিলার্স ইনভলভ রয়েছেন, হয়তো বা কিছু ব্রোকিং হাউসেস ইনভলভ রয়েছেন। অর্থাৎ নিজেরা আগে কিনে রাখবো এই বিভিন্ন শেয়ার যেগুলো কিনতে আগ্রহী, তারপর আমি বিনিয়োগকারীদের জন্য পরবর্তীকালে সেই শেয়ারসগুলো সেই মিউচুয়াল ফান্ড স্কিমে কিনবো। এতে অসুবিধার জায়গাটা কোথায়? এর অসুবিধার জায়গাটা যেটা হলো সেটা হচ্ছে, অলরেডি যদি কোনো ব্রোকিং হাউস বা ডিলার্স বা ইভেন মিউচুয়াল ফান্ড ম্যানেজার যদি নিজের অ্যাকাউন্টে এই ধরনের শেয়ার্স কিনে রাখেন এবং পরবর্তীকালে বিনিয়োগকারীদের জন্য যা সেটা কেনেন, হতে পারে সেখানে কিন্তু প্রাইস অলরেডি অ্যাপ্রিসিয়েটেড হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু বিনিয়োগকারীদের একটা লস তৈরি হওয়ার বা একটা ক্ষতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে যারা এই স্ক্যামটার মধ্যে ইনভলভ, তারা অন্তত 20 কোটি টাকা প্রফিট করেছেন এই ধরনের ইললিগাল এই কেনা বেচার মাধ্যমে। অর্থাৎ এই ধরনের ট্রেডিং সেবি মোটেই অ্যাপ্রুভ করে না, এটা আনএথিক্যাল, এটা ইমমরাল এবং সবসময় বিনিয়োগকারীদের পরিপন্থী। এখানে
যেটা বলে নেওয়ার দরকার যে প্রথমে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বলে নেওয়া দরকার। 1996-এ এইটা কিন্তু এস্টাবলিশড হয়েছে। 2000 কোভিডের পরবর্তী সময় থেকে এখানে কিন্তু দারুণ একটা মোমেন্টাম এসছে এবং প্রায় 84,000 কোটি টাকার পোর্টফোলিও এরা ম্যানেজ করে বিভিন্ন মিউচুয়াল ফান্ড স্কিমের মাধ্যমে এবং প্রায় 70 লক্ষ মানুষ বা বিনিয়োগকারী এতে কিন্তু বিনিয়োগ করেছেন বা নিজেদের পোর্টফোলিও মানে নিজেরা কিন্তু নিজেদের পোর্টফোলিওর মধ্যে এই বিভিন্ন কোয়ান্টাম স্কিমস তারা রেখেছেন। এবার কোথায় কোথায় সেবি অপারেশনস করেছে, এটা এই ধরনের সোর্সেস আমি নিয়েছি ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে। তারা বলছেন যে সেবি প্রোব সাসপেক্টস দ্যাট ইদার আ ডিলার ফ্রম কোয়ান্ট অর আ ব্রোকিং ফার্ম থ্রু হুইচ দ্য ফান্ড হাউস প্লেসেস অর্ডার্স ওয়াজ লিকিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্রেডস। দ্য রেগুলেটর হ্যাজ কন্ডাক্টেড সার্চ, মানে এখানে সেবির কথা বলা হচ্ছে, অ্যান্ড সিজিওর অপারেশনস অ্যাট কোয়ান্টস মুম্বাই হেডকোয়ার্টার্স অ্যান্ড দ্য অ্যাড্রেসেস অফ দি সাসপেক্টেড বেনিফিশিয়ারিজ ইন হায়দ্রাবাদ। এটা হচ্ছে ঘটনা এবং আগেই বলে দিচ্ছি প্রায় 20 কোটি টাকা প্রফিট করেছে এরকম ইলিগাল ট্রেডস এর মাধ্যমে, এটা কিন্তু সেবির সন্দেহ। তারপর যেটা দাঁড়াচ্ছে যে এরা 22 বছর ধরে ইনভলভড মিউচুয়াল ফান্ডস এর স্কিমস তারা চালাচ্ছেন, কিন্তু তার সত্ত্বে এরকম খুব বড় একটা স্ক্যামে তারা কেন ইনভলভ হলেন সেটা নিয়ে একটা বড় প্রশ্ন ডেফিনেটলি থেকে যাচ্ছে। এবং যদি ইনভলভ হয়ে থাকেন, মানে কেন ইনভলভ হলেন তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যদি ইনভলভ হয়ে থাকেন। এখানে বলা হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে, আমি কোট করছি, অরিজিনালি ইনকর্পোরেটেড ইন 1996, Quant Mutual Fund is one of the oldest and pioneering mutual funds in India with an over 22 years legacy in the asset management industry in the country. At Quant Mutual Fund, with our dynamic and active style of money management, we endeavor to generate alpha. Alpha মানে সাধারণত বেঞ্চমার্ক যেটা রিটার্ন দেয় তার থেকে কিছুটা বেশি বা তার উপরে, while safeguarding the interest of our investors. এই লাস্টের লাইনটা খুব ইন্টারেস্টিং, safeguarding the interest of the investors, যেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। এটা আমি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের সরাসরি ওয়েবসাইট থেকে কোট করছি। এইবার ফ্রন্ট রানিং আরেকবার বলে নিই, সেখানে যদি মিউচুয়াল ফান্ড বা যিনি ম্যানেজার বা ট্রেডার যদি আগে নিজে ওই শেয়ার কিনে থাকেন, পরবর্তীকালে তিনি যদি মিউচুয়াল ফান্ড স্কিমে অন্যান্য বিনিয়োগকারীদের জন্য কিনে থাকেন, সেইটাকেই বলা হচ্ছে কিন্তু ফ্রন্ট রানিং। এটা অবশ্যই যিনি ট্রেড করছেন তার পক্ষে একটি আনফেয়ার অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি বটে, কারণ খুব স্বাভাবিকভাবে একটি মিউচুয়াল ফান্ড হাউস যখন বিপুল পরিমাণ টাকার শেয়ারস কিনবে, সেই শেয়ারে অ্যাপ্রিসিয়েশন হওয়ার সম্ভাবনা বেশি। তার ফলে যিনি আগে থেকেই কিনে রাখছেন এবং জানেন যে মিউচুয়াল ফান্ড হাউসগুলো এগুলো কিনতে পারে, তারা খুব সরাসরি এবং স্বাভাবিকভাবে কিন্তু বেনিফিটেড হবে। এবার এবং এটা আনএথিক্যাল এবং ইললিগাল, কারণ এটা কি করছে, যত কনফিডেন্সিয়াল ইনফরমেশন, যত সেন্সিটিভ ইনফরমেশন, সেইটা কিন্তু ভুল মানুষের হাতে পড়ছে, লোভি ট্রেডার্সদের হাতে পড়ে যাচ্ছে। এগেন সেটা ইনভেস্টার্সদের অবশ্যই স্বার্থের বিপক্ষে কাজ করছে। এবং সেটা কি বলছে, সেটা হচ্ছে ইট ব্রিচেস দ্য ট্রাস্ট। এটা আমি বিজনেস টুডে থেকে নিচ্ছি, ওদের থেকে কোট করছি। ইট ব্রিচেস দ্য ট্রাস্ট অ্যান্ড fiduciary duty that fund managers owe to their clients. এখানে ফিডুশিয়ারি ডিউটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর লিগাল ইমপ্লিকেশনস আছে। এক, যারা ফিডুশিয়ারি অব্লিগেশনস যাদের রয়েছে যে ফান্ড ম্যানেজার্সদের, তারা কিন্তু বাউন্ড বাই লিগাল অব্লিগেশনস। এক, দু নম্বর হচ্ছে এতে এথিক্যাল কনসিডারেশনস রয়েছে। ভুল ঠিক বিচার না করে কেবলমাত্র লোভের বশবর্তী হয়ে যখন কোনো মানুষ এরকম কাজ করে যা বিনিয়োগকারীদের ক্ষতি করে, সেটা অবশ্যই ইলিগাল, ইমমরাল এবং আনএথিক্যাল। এছাড়া আর কি কি ফিডুশিয়ারি ডিউটির মধ্যে পড়ে, এক হচ্ছে অ্যাভয়েডিং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আমি ধরুন তর্কের খাতিরে, ধরুন বিধু বাবু তর্কের খাতিরে বা এক্স বাবু, তিনি একটি মিউচুয়াল ফান্ড ম্যানেজার বা তিনি একটি মিউচুয়াল ফান্ড স্কিম চালান। এইবার তিনি যদি একই শেয়ার আগে থেকে কিনে রাখেন নিজের পোর্টফোলিওতে, তারপর তিনি সেই শেয়ারগুলো নিজের যে ফান্ড চালাচ্ছেন তার মধ্যে বিনিয়োগকারীদের জন্য কিনে রাখেন, সেটা তিনি করতে পারেন না, কারণ সেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দু নম্বর হচ্ছে ডিউটি অফ লয়্যালটি, আমার লয়্যালটি থাকবে কাস্টমার্সদের প্রতি বা বিনিয়োগকারীদের প্রতি, সেইটা যখন সেটা কিন্তু ব্রিচ অফ ট্রাস্ট হচ্ছে, ব্রিচ অফ লয়্যালটি হচ্ছে। তিন নম্বর হচ্ছে ডিউটি টু ডিসক্লোজ, আমি কি কিনছি, আমি কি বিক্রি করছি, সেটাও কিন্তু বিনিয়োগকারীদের বলা উচিত। খেয়াল করে দেখবেন যে আমি যখনই কোনো স্টক নিয়ে আলোচনা করি বা কিছু স্টকস নিয়ে আলোচনা করি, সেখানে কিন্তু অ্যাট দ্য এন্ড আমি একটা ডিসক্লোজার দিয়ে দিই যে দেখুন এই ধরনের কোম্পানিগুলোতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে যদি আমি সেগুলো বিক্রি করি বা কিনি বা আমার পরিবার যদি বিক্রি করে বা কেনে, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এটা ডিসক্লোজার, এটা দিতে হবে। এবং
যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজার খুব স্বাভাবিকভাবে তাদেরও এই ধরনের ডিসক্লোজার তারা দিয়ে থাকেন, কিন্তু তারা সত্যি সত্যি বাস্তবিকভাবে তা করছেন কি, এটা হচ্ছে বড় প্রশ্ন উঠে যাচ্ছে। তারপর হচ্ছে ডিউটি টু ডিসক্লোজ, যেটা বলে দিলাম। এবার হচ্ছে দ্য ডিউটি অফ কেয়ার, আমি কি আমার বিনিয়োগকারীদের যত্ন নিচ্ছি, তাদের জন্য সম্পদ সৃষ্টি করার চেষ্টা কি করছি, এটাও একটা প্রশ্ন বা এটা একটা ডিউটির মধ্যে পড়ে, ডিউটি অফ ফিডুশিয়ারি, সেটা কিন্তু তারা করছিলেন না। এটা খুব বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এইবার হচ্ছে যে আরেকটা খুব সাংঘাতিক পয়েন্ট, এটা moneycontrol.com এনেছে, এদের আর্টিকেল থেকে আমি কোট করছি। এদের বক্তব্য অনুযায়ী যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা ডিসক্লোজার দিতে হয় মার্চ 2024-এর শেষে 14টা এমন কোম্পানি রয়েছে, এখানে ভারতবর্ষে বহু মিউচুয়াল ফান্ডস রয়েছে, মানে মিউচুয়াল ফান্ড হাউসেস রয়েছে, বহু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ রয়েছে, যারা বিভিন্ন স্কিমসে বিভিন্ন ধরনের শেয়ারসে ইনভেস্ট করে থাকে। কিন্তু এইখানে মিউচুয়াল ফান্ড মানে মানি কন্ট্রোল যেটা পয়েন্ট আউট করেছে সেটা হচ্ছে যে কোয়ান্টাম মিউচুয়াল ফান্ড 14টা এমন কোম্পানিতে বিনিয়োগ করেছে যেটা অন্য কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অন্য কোনো মিউচুয়াল ফান্ড হাউস বা তারা কিন্তু বিনিয়োগ করেনি, নেই নট আ সিঙ্গেল স্কিম। এই 14টা কোম্পানি মানি কন্ট্রোল দিয়েও দিচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী সেঞ্চুরি ইনকা, জ্যাশ ইঞ্জিনিয়ারিং, বিষ্ণু প্রকাশ আর পুংলিয়া, রসেল ইন্ডিয়া, ল্যান্সার কন্টেনার লাইন্স, এইচপি অ্যাডহেসিভস, প্রাইম সিকিউরিটিজ, বেস্ট অ্যাগ্রোলাইফ, হিউব্যাক কলারেন্স ইন্ডিয়া, প্রাইমো কেমিক্যাল, সাসকেন টেকনোলজিজ, এনএসসিএল ইন্ডাস্ট্রিজ, আশাপুরা মাইনকেম, নাহার স্পিনিং মিলস, এই 14টা কোম্পানিতে কেবলমাত্র কোয়ান্ট মিউচুয়াল ফান্ডস ছাড়া অন্য কোনো মিউচুয়াল ফান্ড হাউস তাদের কোনো স্কিমে কিন্তু বিনিয়োগ করেনি। এবার চলে আসছি এমন কিছু ফান্ডস যেগুলো কোয়ান্ট সাধারণত তারা সেই স্কিমসগুলো চালায়। এর মধ্যে রয়েছে কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড, কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, কোয়ান্ট ফোকাসড ফান্ড, কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড, কোয়ান্ট মাল্টি অ্যাসেট ফান্ড, কোয়ান্ট অ্যাবসলিউট ফান্ড, কোয়ান্ট ইএলএস ট্যাক্স। এবার এর মাঝখানে বলে দিই যেগুলো নিয়ে আলোচনা করছি সেটা আমি অবশ্যই একটি ছোট ভিডিও করে বিভিন্ন তথ্য তার মধ্যে ইনক্লুড করে, সোর্সেস ইনক্লুড করে সবসময় ভিডিওর শেষে দিয়ে থাকি। সুতরাং যাদের মনে প্রশ্ন থাকে যে পয়েন্টসগুলো কোথায় পাবো, যদি লিখে দিলে ভালো হয়, সেটা কিন্তু ভিডিওর শেষে আমি অবশ্যই দিয়ে থাকি। প্লিজ সেটা কিন্তু চেক করে নেবেন বা খেয়াল করে নেবেন। এরপর চলে আসছি হচ্ছে সেই সমস্ত স্টকস বা সেই সমস্ত মিউচুয়াল ফান্ড স্কিমস কোয়ান্টের যারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখিয়েছে, 5 স্টার তাদের রেটিং রয়েছে এবং গত এক বছরে অতুলনীয় রিটার্ন দিয়েছে। কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হাই রিস্ক, গত এক বছরে 84.8% রিটার্ন দিয়েছে, কল্পনা করা যায়। 2 নম্বর হচ্ছে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড হাই রিস্ক, 75.6% রিটার্ন দিয়েছে। এদের ফান্ড সাইজ 7,952 কোটি টাকা। তারপর চলে আসছি কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড হাই রিস্ক, 69.8% রিটার্ন দিয়েছে। এটা একটা 5 স্টার ফান্ড, 2,954 কোটি টাকা তাদের কিন্তু তারা বিনিয়োগকারীদের টাকা ইনভেস্ট করেছে। তারপর কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড 62% রিটার্ন দিয়েছে গত এক বছরে। 5 স্টার ফান্ড, 9,860 কোটি টাকার কিন্তু ফান্ড এনা ম্যানেজ করে। কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, এটা 4 স্টার কিন্তু 68.5% রিটার্ন দিয়েছে। 21,242 কোটি টাকার ফান্ড, অর্থাৎ হিউজ পরিমাণ কর্পাস এরা কিন্তু ম্যানেজ করে। লাস্টে কোয়ান্ট ফ্লেক্সিকা ফান্ড, এটার কোনো রেটিং আমি পাইনি। এটা রিটার্ন দিয়েছে গত এক বছরে 63.6%। এরা ফান্ড ম্যানেজ করে 6,272 কোটি টাকা। এই ইনফরমেশনটা অর্থাৎ কে কত রিটার্ন দিয়েছে আমি নিয়েছি grow.in থেকে। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে সবকিছু আলোচনা করে যে কোয়ান্ট নিঃসন্দেহে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের বা ইনভেস্টার্সদের রিটার্ন দিয়েছে। কিন্তু তার সঙ্গে এটাও সত্য যে যদি সত্যি সত্যি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে কিন্তু বলতেই হবে যে এটা বিনিয়োগকারীদের কিন্তু যথেষ্ট টেনশনে থাকার কথা ইন দ্য সেন্স যে তারা কোথাও না কোথাও কিন্তু প্রফিটেবিলিটির দিক থেকে মিস আউট করে যাচ্ছে। অবশ্য তাদের ফান্ডের বা তাদের ইনভেস্টমেন্টের ডেফিনেটলি কোনো ক্ষতি হবে না নিঃসন্দেহে, কারণ খুব সহজ কথা হচ্ছে যে একটি মিউচুয়াল ফান্ড কি কি শেয়ার্স ধরে রেখেছে, সে কি কি শেয়ার্স কিনছে, কি কি শেয়ার্স বিক্রি করছে, সেটার শেয়ার বাজারে কিরকম পারফরমেন্স তার উপর কিন্তু নির্ভর করে ন্যাভ বা নেট অ্যাসেট ভ্যালু। মিউচুয়াল
মিউচুয়াল ফান্ড যারা ইনভেস্টার্স তারা যখন বিক্রি করেন তারা নেট অ্যাসেট ভ্যালুর দামে, দিনের শেষে নেট অ্যাসেট ভ্যালুর দামে কিন্তু তাদের ইউনিটের মূল্য ফেরত পান। নেট অ্যাসেট ভ্যালু আর কিছুই নয়, সেই ফান্ডার অ্যাসেট মানে মধ্যে অ্যাসেট এবং লায়াবিলিটির যে পার্থক্য সেটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু সেটা। সুতরাং সেটা কিন্তু অন্য কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের দ্বারা কিন্তু এফেক্টেড হয় না, কেবল সেই কোম্পানিটার শেয়ার যেটা এই মিউচুয়াল ফান্ড স্কিমটা ধরে রয়েছে তার প্রাইসের মুভমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু তাদের ন্যাব। সুতরাং আলাদাভাবে বিনিয়োগকারীদের ডেফিনেটলি কোনো ক্ষতি হবে না, কিন্তু কোনো মিউচুয়াল ফান্ড যদি সত্যি সত্যি এমন করে থাকে তার ইন্টিগ্রিটি সম্বন্ধে, তার বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে ডেফিনেটলি বিনিয়োগকারীদের মনে প্রশ্ন থেকে যাবেই। তারপর যেটা দাঁড়াচ্ছে যে এবার ইমপ্লিকেশনস, এই যে সেবি ইনভেস্টিগেশন যে করলো মিউচুয়াল ফান্ড হাউসটার উপর, তার ইমপ্লিকেশনস বা আউটকাম কি কি হতে পারে। দেখুন, এক হচ্ছে যিনি পঙ্কজ মোহপাল বলে একজন ভদ্রলোক, তিনি ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অপটিমাম মানি। প্রথম কথা বলে রাখি, এটা আমি নিয়েছি livemain.com থেকে এই তথ্যটা। তার কথা আমি কোট করছি যে দি নেট অ্যাসেট ভ্যালু অফ এ মিউচুয়াল ফান্ড ইজ দি ভ্যালু অফ ইটস অ্যাসেটস মাইনাস ইটস liabilities. It is the price at which the investors buy and sell units of the mutual fund. The NAV is influenced by the performance of the stocks in the fund's portfolio, not by external factors like SEBI investigations. আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফ্রন্ট রানিং এবার কিভাবে বিনিয়োগকারীদের ক্ষতি করে। এটা বলছেন ফ্রন্ট রানিং ইরোডস, এটা আমি নিয়েছি ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে, কোট করছি, ফ্রন্ট রানিং ইরোডস ইনভেস্টার্স ট্রাস্ট, বিনিয়োগকারীদের বিশ্বাস নষ্ট করে, হুইচ ক্যান লিড টু রিডেমশনস, তারা ভয় পেয়ে বিক্রি করে দিতে পারেন, অ্যাফেক্টিং দ্য ফান্ডস নেট অ্যাসেট ভ্যালু, সেটা নেট অ্যাসেট ভ্যালুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দ্য ইনভেস্টিগেশন ইটসেলফ ক্যান ক্রিয়েট আনসার্টেনিটি, অনিশ্চয়তা যেটা তৈরি করতে পারে, causing investors to hold off on further investments or even redeem existing ones until the situation is resolved. সুতরাং তারা ডিসিশন নিতে পারেন, তারা এসআইপি নাও করতে পারেন, তারা লামসাম না ইনভেস্ট করতে পারেন যতক্ষণ না এই ধরনের সমস্যাটার কোনো রকম সলিউশন বেরোচ্ছে। এবং তবে এটা ঘটনা যদি কোন মিউচুয়াল ফান্ডের তরফ থেকে যদি কোনো ব্যক্তি বা মানে কিছু মনুষ্য সমূহের তাদেরকে যদি গিল্টি পাওয়া যায়, তাহলে কিন্তু তাদের সিভিয়ার পেনাল্টি ইম্পোজ করা যেতে পারে, ফাইন্স ইম্পোজ করা যেতে পারে, তাদের সাসপেন্ড করা যেতে পারে এবং কিন্তু পসিবল লিগাল অ্যাকশনসও তাদের এগেনস্টে নেওয়া যেতে পারে। এটা নিয়েছি আমি ডেফিনেটলি বিজনেস টুডে থেকে। যাই হোক, এখানেই আজকে শেষ করছি। সবাই যদি আমি আবার বলে রাখি, এই একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবল একটি এডুকেশনাল চ্যানেল, এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের শেয়ার মার্কেট সম্বন্ধে জানানো, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানানো, তাদের ইন্ডিভিজুয়াল শেয়ার্স কীরকম পারফর্ম করছে সেটা সম্বন্ধে জানানো, এবং ম্যাক্রো ইকোনমিক ইভেন্টসগুলো কীভাবে এই বিভিন্ন কোম্পানিজগুলোকে বা সেক্টরসগুলোকে অ্যাফেক্ট করে থাকে সেটা জানানোই হচ্ছে এই চ্যানেলটার উদ্দেশ্য। আরেকটা কথা বলে নিই যে যদি মনে হয় যে এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় এটা বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে, প্লিজ তাদের সঙ্গে বা নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন বা নিজের গ্রুপে প্লিজ শেয়ার করে দেবেন। আর যদি মনে হয় যে আমাকে অনুপ্রাণিত করবেন, আমাকে ভালোবাসবেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পরবর্তী এপিসোডগুলোর জন্য। আজকের জন্য নমস্কার।